ইনি হলেন দয়া বৌদি। উনি একটা ওয়ালেট পেয়েছিলেন রাস্তার মধ্যে, তার মধ্যে আপনার নকল আইডি, নকল লাইসেন্স সবকিছু ছিল। যে লোকটার কাছে এই পার্সটা ছিল সে খুন হয়ে গেছে। আর সচিন এও বলছিল যে দয়ার জীবনের ঝুঁকি আছে এবার। আমার প্রতিবেশীর ঘরে ওনার ছবি লাগানো আছে স্যার, আর ফটোতে অনেকগুলো পেরেক লাগানো আছে। এসিপি স্যারের নকল আইডি তুমি কেন বানিয়েছো? এই গুন্ডাটা আমাদের বলেছে যে তুমি ওকে বলেছিলে এসিপি স্যারের নকল আইডি বানাতে। শেষ পর্যন্ত কেসটা শেষ হলো কিন্তু ওনার জন্যই। কেস এখনো শেষ হয়নি। আমার জন্য এই কেস এখনো চলছে। আচ্ছা, কাকিমা যদি আমেরিকা চলে যায় বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে যাবে না? হ্যাঁ, তা ঠিকই। তাও আবার আগামী 2 বছর উনি ইন্ডিয়াতে আসবেন না। হ্যাঁ, সেটাও। হ্যাঁ শ্বেতা, সকাল 4টেতে আমাকে ডেকে দিও, ভীষণ ঘুম পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চাদের দেখে আসছি। বিশাল, 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 বাচ্চারা রুমে নেই। বিশাল, বাচ্চাটা রুমে নেই। এই দেখো রক্ত। রক্ত? রক্ত কোত্থেকে এলো? বিশাল, আমার বাচ্চাদের কিছু হয়ে যায়নি তো? ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। দাঁড়াও, ওদিকে দেখি। কোষ, কোথায় আমার বাচ্চারা? নেহা, কোষ, কোথায় আছিস বাবা? ও গড, এখন কি করব বিশাল? দাঁড়াও রান্নাঘরে দেখি। হ্যাঁ, চলো। চলো। নেহা, নেহা, কোষ। আরে গাড়ি এমন চলেছে, বল্লে বল্লে হয়েছে, আহু আহু ওয়াই আহু আহু। আরে গাড়ি এমন চলেছে, বল্লে বল্লে হয়েছে, আহু আহু ওয়াই আহু আহু। থ্যাংক ইউ সরি ইয়ার, তুই আমাকে লিফট দিলি। সত্যি খুব দেরি হয়ে গেছিল। ওই পাপ্পু, ওই তুই এমন বলছিস যে তুই প্রথম লেট হয়েছিস আর আমি তোকে লিফট দিচ্ছি। আরে ভাই, এই জন্যই তো তোকে থ্যাংক ইউ বলছিলাম। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো একা থাকি তো, একাই চা করতে হয়, একাই কাপড় ইস্ত্রি করতে হয়, লেট হয়ে যায় কখনো কখনো। আরে পাপ্পু, তুই চিন্তা করিস না, তোর বউ আসবে আর সে সুন্দরীও হবে। আরে আমার খুব আনন্দ হবে। তাছাড়া আমার ডার্লিং রোশন তোর জন্য তো মেয়ে দেখছে। এই 1 মিনিট, ফোন এসছে। হ্যালো, বিশিষ্ট যুব সাংবাদিক পোপটলাল স্পিকিং। কি? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। সরি, তাড়াতাড়ি চল, সিআইডি ব্যুরো যেতে হবে। সিআইডি ব্যুরো? কেন, কি হয়ে গেছে ভাই? আরে ভাই, রাস্তাতে সব বলছি, চল। রাস্তা? কিন্তু কোন রাস্তায় যাব? আমি তো রাস্তাটাই চিনি না। তুই গাড়িটা ঘোরা, আমি তোকে রাস্তা বলছি। চল চল চল, ঘোরা 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 গাড়ি। আরে ভাই, চিন্তা করিস না, জো বলে সোনিয়াল। সত শ্রী আকাল। আরে চল, গাড়িটা ঘোরা রে। আরে ভালো করে ধরে বল, চল রে ভাই, গাড়ি চল। একদম জোরে আজকে চলবে। গেল। আপনার জন্য কেস শেষ হয়নি মানে? এসিপি স্যার, আমাকে এটা জানতে হবে যে ওই শয়তানের প্রতিবেশীর বাড়িতে টাপুর বাবার ছবির মধ্যে পেরেক কেন লাগানো আছে? আপনি চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, আমরা খোঁজ নিয়ে নেব। এমন কে আছে যার বাড়িতে আপনার স্বামী জেঠালালের ছবি পাওয়া গেছে আর তার উপরে পেরেক মেরেছে? আমরা খোঁজ নিয়ে নেব। থ্যাংক ইউ। আপনাদের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমিও আপনাদের সাথে যাই না, প্লিজ। আরে না না দয়া বৌদি, আপনি ভয় পাবেন না। জেঠালাল বাবুর কিচ্ছু হবে না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আর এমনিতে আপনি টাপ্পুর বাবাকে এখনো কিছু খাওয়াননি, বেচারা খিদের জ্বালায় আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ আরে হ্যাঁ, বেচারা টাপুর বাবা এখনো খাবার খেয়েছে না খায়নি। আরে অনেক লেট হয়ে গেছি। আপনারা প্লিজ ওই বদমাশটাকে খুঁজে বের করবেন। হ্যাঁ প্লিজ, আপনাদের সবাইকে অল বেস্ট। হ্যাঁ, অল বেস্ট, সবাইকে অল বেস্ট। হ্যাঁ প্লিজ, ওকে খুঁজে বের করবে। হ্যাঁ, জয় হিন্দ। বাই। আরে কে আছে যে যার এত বড় সাহস আমার জেঠালালের গায়ে হাত তুলবে? আমি ওকে কুচো কুচো করে কেটে ফেলবো। আসতে ভাই, এটা সিআইডি ব্যুরো। সরি সিআইডি স্যার। 1 মিনিট। আপনারা কারা? স্যার, মাইসেলফ ইন্টারন্যাশনাল খবরের কাগজ তুফান এক্সপ্রেসের বিশিষ্ট সাংবাদিক পোপটলাল। আর আমি স্যার রোশন সিং সোডি, গ্যারেজ চালাই, গোকুল ধামে থাকি। সিআইডি স্যার।
আমি আমার গোকুলধামকে খুব ভালোবাসি স্যার। আমি যেই জানতে পেরেছি যে আমার জেঠালালকে কেউ মেরে ফেলতে চাইছে, তো আমি আর পারলাম না। আপনারা প্লিজ প্লিজ কিছু করুন সিআইডি স্যার। দেখুন, জেঠালালের এই কেসটা ইনভেস্টিগেট করছি আমরা, খোঁজ খবর চলছে, আর খুব শিগগির জানতে পারবো যে এর পেছনে কে আছে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি। স্যার যদি প্লিজ আপনাদের কোনো সমস্যা না হয়, এই কেসে আমরা আপনাদের সাহায্য করতে চাই। আসলে আমার স্পেশালাইজেশন হলো ক্রাইম রিপোর্টিং। প্লিজ স্যার, স্যার প্লিজ। স্যার, ছোটবেলা থেকেই তো আমি এই স্বপ্নটাই দেখেছি যে আমি সিআইডি অফিসারদের সঙ্গে কোনো না কোনো কেস সলভ করি। আজ যখন এই স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে, তো আমাকে প্লিজ সাপোর্ট করুন না স্যার, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু আমরা তো আছি, আপনারা নিজের প্রাণের কেন ঝুঁকি নিচ্ছেন? সোডি আমার ভাই, তুই একদম চিন্তা করিস না। যখনই এই কেসটা সলভ হয়ে যাবে না, আমি তুফান এক্সপ্রেসে এদের সবার ব্যাপারে একটা ফাটাফাটি খবর ছাপবো, কালার ফটোর সঙ্গে। হ্যালো, খুন? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কার খুন স্যার, হলো কি স্যার? হচ্ছে? কার খুন হয়েছে? আপনারা ভয় পাবেন না, যা ভাবছেন সেরকম কিছুই নয়। একটা মেয়ে খুন হয়েছে। এই চিহ্নটা দেখছো অভিজিৎ? মনে হচ্ছে শ্বাস রোধ করে মারা হয়েছে। একদম ঠিক, মনে হচ্ছে খুনি কোনো সরু ধরনের তার ব্যবহার করেছে একে মারার জন্য। এমনিতে আর তো কোনো চোটের চিহ্ন নেই সারা শরীরে। না স্যার, নেই। এই দেখুন স্যার, ওর এই চটিটা একদম শুকনো আর একদম পরিষ্কার রয়েছে, কিন্তু কাল রাতে একটু বৃষ্টিও হয়েছিল। মানে একে অন্য কোথাও খুন করা হয়েছে, তারপর বডিটা এখানে এনে রাখা হয়েছে। স্যার, বেশিরভাগ সময় খুনিরা খুন করার পর লাশকে কোনো জঙ্গল বা কোনো নিরিবিলি জায়গায় ফেলে আসে, কিন্তু এই খুনি এই লাশটাকে অন্য বাড়িতে এসে ফেলে রেখে গেল। জেনে শুনে, যাতে ও এর বদলা নিতে পারে আর তার সঙ্গে বিশালার সে তাকে ফাঁসিয়ে দিয়ে মজা নিতে পারে। হ্যাঁ স্যার, সেই জন্যই তো চলে যাওয়ার সময় ও এনার বাচ্চাগুলোকেও নিয়ে গেছে। 1 মিনিট ডক্টর সারুকে। স্যার, আমি বাচ্চাদের পেয়ে যাব তো? আপনারা ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আমরা খুঁজে বের করব। আপনি বলছিলেন যে আপনি এই মহিলাকে একদমই চেনেন না। হ্যাঁ স্যার। দেখুন, আপনি একটু ভেবে দেখুন, হয়তো এর আগে আপনি কোথাও ওকে দেখেছেন, এই বিল্ডিং এর আশেপাশে বা অন্য কোথাও বা মার্কেটে। না স্যার, স্যার আমি যদি একটা চেহারা একবার দেখি আমি কখনো ভুলি না, আর আমি খুব জোর দিয়ে বলতে পারি আমরা ওই মেয়েটাকে কখনো দেখিনি। হ্যাঁ স্যার, আমরা ওই মেয়েটাকে আগে কখনো দেখিনি। এর কাছে কোনো আইডি বা মোবাইল ফোনও নেই যার মাধ্যমে আমরা ওকে চিনতে পারতাম। আরে যে মারা গেছে তার পেছনে আপনারা এত সময় নষ্ট করছেন, যদি এই সময়টা আমার বাচ্চাদের খোঁজার জন্য আপনারা লাগান, তাহলে ওদের পেয়ে যাব। জানি না আমার বাচ্চারা কোথায় আছে, কি করছে, ওদের কিছু হয়ে গেলে কি করব। কিছু হবে না, তুমি একটু শান্ত হও। সরি স্যার, বাচ্চাদের ছেড়ে কখনো থাকেনি তো, তাই জন্যই। না, ওনার অবস্থাটা আমরা বুঝতে পারছি। আমাদের এক অফিসার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছেন, কেউ না কেউ তো নিশ্চয়ই থেকে থাকবে যদি বাচ্চাদের খুনি নিয়ে যায় তাহলে। আচ্ছা, আপনার বাচ্চাদের বয়স কত? স্যার, আমাদের কুশের বয়স 8 বছর আর মেয়ে নেহা 5-6 বছরের। এত ছোট বাচ্চাদের আপনারা বাড়িতে একা রেখে গেছিলেন? সে তার কাকিমা আমেরিকা থেকে এসেছিলেন, আমরা ওনাকে ছাড়তে এয়ারপোর্টে গিয়েছিলাম। আই সি। কাউকে সন্দেহ হচ্ছে আপনার কে এই কাজটা করতে পারে? না স্যার, তেমন কাউকে সন্দেহ করছি না। স্যার, আমাদের কার সাথে শত্রুতা থাকবে? সে যেই হয়ে থাকুক, সে নিশ্চয়ই আশেপাশের কেউ হবে, কারণ বাড়িতে কিছু ভেঙে ঢোকার কোনো চিহ্নই নেই। হয়তো তার কাছে আপনার বাড়ির চাবি ছিল। কিন্তু আমাদের বাড়ির ডুপ্লিকেট চাবি আর কারোর কাছে নেই। আপনাদের সার্ভেন্টের কাছেও নেই? আগে না। অভিজিৎ, হ্যাঁ স্যার। আমার মনে হচ্ছে বাচ্চাদের ঘরটা আরেকবার চেক করা দরকার। না প্লিজ, আপনারা এখানেই থাকুন। হ্যাঁ স্যার। অভিজিৎ, এই চাদরটা যেটাতে রক্ত লেগে আছে, এটাকে আমি ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছি, আর এখানে আশপাশ থেকে ফিঙ্গারপ্রিন্টসও নিয়ে নিচ্ছি। স্যার, আবার এই রক্তটা ওই বাচ্চাগুলো নয় তো? দেখে তো তাই মনে হচ্ছে, কারণ লাশ কিচেনে পড়ে আর কিচেন থেকে নিয়ে বেডরুম পর্যন্ত রক্তের কোনো চিহ্নই নেই। অভিজিৎ, যে পরিমাণে রক্তটা এখানে দেখা যাচ্ছে সেটা দেখে তো মনে হচ্ছে যে যারই রক্তটা হোক না কেন, তার জীবন একদম বিপন্ন বস। স্যার, আমি আশেপাশে জিজ্ঞেস করলাম, না কেউ কিছু দেখেছে না কেউ কিছু শুনেছে। অদ্ভুত ব্যাপার। কোনো ব্যাপার না, একবার এই লাশটাকে শনাক্ত করা গেলে তারপর একে একে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আসুন। স্যার, এনার নাম গগন,
মিসিং পার্সন ব্যুরো থেকে এনার নাম্বার আমাকে দেওয়া হয়েছে স্যার। স্যার আমরা যে বডিটা পেয়েছিলাম সেটা এনার ওয়াইফ সৃষ্টির। এসব কি হয়ে গেল স্যার? আমার ওয়াইফ সৃষ্টিকে কে মারলো স্যার? দেখুন, আমরা সেটা জানারই চেষ্টা করছি। আপনার ওয়াইফের লাশ আমরা এনাদের বাড়ি থেকে পেয়েছি। কি? এর বাড়ি থেকে মানে? এরা মেরেছে নাকি আমার স্ত্রীকে? আরে আমরা কেন মারতে যাব? আমরা তো ওনাকে চিনি পর্যন্ত না। স্যার ওনাকে কেন? আমরা তো এনাকেও চিনি না। হ্যাঁ তাই তো। এক মিনিট গগনবাবু, আচ্ছা আপনি কি এনাদের চেনেন? না স্যার। দেখেছেন স্যার, যাকে চিনি না জানি না স্যার তাকে কেন খুন করতে যাব? হতে পারে আপনার মিসেস ওনাদের চিনতেন। না স্যার, আমি সৃষ্টির সব বন্ধুকে আর সব আত্মীয় স্বজনদের চিনি স্যার, কিন্তু এদের তো আমি চিনি না। আচ্ছা আর কাউকে আপনি সন্দেহ করেন? কে মারতে পারে আপনার স্ত্রীকে? জানি না স্যার, আমার স্ত্রীর সাথে কি শত্রুতা থাকতে পারে এবং ও কার ক্ষতি করে থাকবে বলুন? স্যার, আমার শরীর কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আপনি শুধু আমাকে এটা বলুন, সৃষ্টির লাশটা কখন আমি পাবো শেষকৃত্য করার জন্য? দেখুন গগনবাবু, যেই আমাদের ইনভেস্টিগেশন শেষ হয়ে যাবে আপনার স্ত্রীর লাশ আপনার কাছে আমরা তুলে দেবো। ততক্ষণ আপনি আপনার বাড়িতে গিয়ে বিশ্রাম করুন। স্যার স্যার আমরাও কি যেতে পারি? ঠিক আছে, আপনারাও যেতে পারেন। যদি দরকার পড়ে আবার আপনাদের আমরা ডাকবো। আসুন। ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত স্যার। এরা একে অপরকে চেনে না, তাও গগনের স্ত্রীর লাশ বিশালের বাড়িতে। হ্যাঁ স্যার, আর এরকমও নয় যে এরা আশেপাশে থাকে। বিশাল থাকে এক জায়গায় আর এই গগন সিভিল লাইনে। হ্যাঁ, খুনি যদি সৃষ্টির খুন সিভিল লাইনেই করে থাকে, তাহলে সেখান থেকে 20 কিলোমিটার দূরে মালবী নগরেই কেন রেখে যাবে, আর তাও সেটা অন্যের বাড়িতে? হ্যাঁ সেটাই তো অভিজিৎ, কিছু না কিছু একটা গোলমাল আছে। এই দুটো পরিবার একে অপরকে নিশ্চয়ই চেনে। এদের সবার জীবনপঞ্জি খুঁজে বের করো। আপনারা কারা? সিআইডি। সিআইডি? কি হয়েছে স্যার? সব ঠিক আছে তো? এই গগন এই অফিসেই চাকরি করে। গগন কুমার? হ্যাঁ ঠিক, গগন কুমার, তার কথাই বলছি আমরা। হ্যাঁ স্যার, ওইখানে সেলস এক্সিকিউটিভ। কিন্তু ব্যাপারটা কি? গগনের স্ত্রী সৃষ্টিকে খুন করা হয়েছে, আর সেটারই তদন্ত করছি আমরা। ও এই জন্য গগন কাজে আসে না? অদ্ভুত ব্যাপার এটাই যে ওনার স্ত্রীর লাশ অন্য কারো বাড়িতে পেয়েছি, যাদের নাম বিশাল আর শ্বেতা। আপনি কখনো এই নাম শুনেছেন? না তো। এ হলো বিশাল আর এই হলো শ্বেতা। আপনি হয়তো এদেরকে কখনো গগনের সঙ্গে দেখেছেন। না স্যার, গগনের বন্ধুদের আমি ভালোভাবে চিনি, তবে এরা দুজন তো সম্পূর্ণ অচেনা। গগন ওর বউকে... কি বলতে চাইছেন আপনি? আপনার তাহলে মনে হচ্ছে যে গগন নিজে ওর স্ত্রীকে খুন করেছে? নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না স্যার, তবে গত কয়েকদিন ধরে কারুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। এমনকি ওয়াশরুমেও অনেকক্ষণ ধরে কথা চলতো বলে মনে হয়। কি? ওয়াশরুমেও কথা বলতো সে? আরে এমন কোন বিশেষ লোক সে যার সাথে গগন এত বেশি কথা বলতো? এটা তো বলতে পারছি না স্যার, হতে পারে কোনো মেয়ে, যার জন্য গগন ওর স্ত্রীকে... এই গগনের ফোন রেকর্ডস ভালো করে চেক করতে হবে। স্যার, হ্যাঁ আমাদের আন্দাজ একদম ভুল প্রমাণিত হয়েছে স্যার। এটা হচ্ছে গগনের কল রেকর্ডস। ও ঘন্টার পর ঘন্টা কোনো মেয়ের সাথে নয়, বরং ময়ঙ্ক নামের একটা ছেলের সঙ্গে কথা বলতো স্যার। ময়াঙ্ক? তার মানে কোনো প্রেম ভালোবাসার ব্যাপার নয়, অন্য কোনো ব্যাপার। আর এই বিশাল আর গগন, এদের ব্যাপারে কিছু জানতে পারলে এদের কোনো সম্পর্ক ছিল কি না? স্যার, ওদের একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বস, বস একটা খুব খারাপ খবর। কি? ও বিশালের বাচ্চাদের বেডে আমরা যে রক্তটা পেয়েছিলাম, ওটা আসলে বিশালের বাচ্চাদেরই। কি? দুজন বাচ্চার? হ্যাঁ, আর আরো কিছু পেয়েছি ওখানে। কি সালুকে আর কি পেয়েছো? বস, বৈভব গিয়েছে ল্যাব টেস্টিংয়ের জন্য, কিছুক্ষণের মধ্যে রিপোর্টটা পেয়ে যাবো। স্যার, বাচ্চারা কোথায় গেল সেটা জানার জন্য খুব তাড়াতাড়ি অপরাধীকে ধরতে হবে। আর অভিজিৎ, অপরাধীর কাছে পৌঁছতে গেলে প্রথমে আমাদের এই ময়াঙ্কের কাছে যেতে হবে। ময়াঙ্ক। ওয়ে পপ্পু, এই লোকটাকে আমি পেলে না কুচি কুচি করে কাটবো। আরে সুডি মাথা ঠান্ডা কর, আমরা সিআইডির লোকেদের সঙ্গে আছি। অত হড়বড় করিস না, একটু মাথা ঠান্ডা রাখ। ওকে পপ্পু, কারেক্ট, আমরা সিআইডি অফিসারদের সাথে আছি। এই বাড়িটা খুলনা ভাই। দয়া স্যার যদি থাকতো না, তুড়ি মেরে দরজা ভেঙে ফেলতেন। কি বলছো ফ্রেডিদা? দয়া বৌদি দরজা ভাঙতো?
আরে দয়া বৌদি না, দয়া স্যার। পুরো পৃথিবীতে এমন একটা দরজা নেই যেটা দয়া স্যার ভাঙতে পারবেন না। আমার মতো। এটার কি এমন বড় ব্যাপার? দরজা তো আমিও ভাঙতে পারি। 1 মিনিট, হ্যাঁ দাদা, আপনি একটু সাইডে সরে আসুন তো। এই আর কি এমন ব্যাপার? আপনি দরজা ভাঙবেন? ও সিআইডি স্যার, আপনি আমাদের পাপ্পুকে চেনেন না? ও হাওয়া দিয়ে পৃথিবী কাঁপিয়ে দেয়। আর তাছাড়া আমাদের পাপ্পু না যুবা বরিষ্ঠ অপরাধী সাংবাদিক। সরিয়ে আমি বিশিষ্ট যুব আন্তর্জাতিক অপরাধ প্রতিবেদক। আয় পাপ্পু, তুই ইংরেজিতে বললি, আমি বাংলায় বললাম, ব্যাপারটা তো একই হলো নাকি? হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওকে। আরে পোপট বাবু, আপনি ইন্টারন্যাশনাল ক্রাইম রিপোর্টার, আপনি অকারণে কারুর লোকসান হয়ে যাবে। আমরা আছি তো, আমরাই কিছু করছি। দরজাটা খুলে দিচ্ছি। ওকে, আপনি খুলুন, তাতে আর কি। দরজাই তো খুলতে হবে, যে খুলুন কি যায় আসে। আসুন আসুন, আপনি খুলুন। আপনি খুলে গেছে। আরে দেখ দেখ, সিআইডি স্যার। এ কোথায় লুকিয়ে বসে আছিস? বাইরে বেরো। জেঠালালের ছবি এখানে। আরে এ পাপ্পু, এ তো জেঠালালের ছবিতে তীর মারার প্র্যাকটিস করছে ভাই। ফ্রেডি বাবু, পঙ্কজ, ঘরটা সার্চ করে দেখা যাক, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাবো। আরে জেঠা ভাই, তুই চিন্তা করিস না, আমি এই তীরন্দাজকে পেলে এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে ওর 7 পুরুষ নয় 60 পুরুষ এসে রোজ তোমাকে নমস্কার করবে, নমস্কার করবে, নমস্কার করবে। স্যার। হ্যাঁ ফ্রেডি। এই দেখুন, কালকের ফ্লাইটের টিকিট কেটে রেখেছে এই কমলেশ। আচ্ছা, তো দিল্লি পালানোর প্ল্যান ছিল এর? ওই দিল্লি তো কি, আমি থানে পর্যন্ত পালাতে দেবো না একে। সরি সরি বন্ধু আমার, শান্ত হয়ে যা, শান্ত হ। হ্যাঁ পপ্পু। কমলেশ, আচ্ছা শুনুন, আপনারা কোনো কমলেশকে চেনেন যে জেঠালালের শত্রু বা কারোর সঙ্গে কোনো ঝগড়া আছে? কেভিন বাবু, জেঠালালদা ভগবানের লোক, ওর কখনো কারোর সঙ্গে কোনো শত্রুতাই হতে পারে না। কি বল সরি? না না। হ্যাঁ, আমাদের দয়া বৌদি আছে না, ওনার পিসি না মামি। আপনি 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 ভেবে বলুন। ও সিআইডি স্যার, ওনার যে পিসি আছে না, তার ভাইপোর ওখানে 2 মাস আগে একটা বাচ্চার জন্ম হয়েছে, যার নাম হলো কমলেশ। সরি পাপ্পু, এই 2 মাসের বাচ্চাটা আমাদের জেঠালালকে কিডন্যাপ কেন করবে ভাই? আরে আমিও তো এটাই বলছি, একটা বাচ্চা কি করে জেঠালালদাকে কিডন্যাপ করবে? আরে আমিও তো সেইটাই বলছি না পাপ্পু। গুড জক, গুড জক। পঙ্কজ, কিছু পেলে? হ্যাঁ স্যার, এই কি পেলে পঙ্কজ? নোটপ্যাডে স্যার এই ল্যান্ডলাইনের নাম্বার পাওয়া গেছে স্যার। ল্যান্ডলাইন নাম্বার? এটা কি? কালি এখনো শোকায়নি, মানে যেই নাম্বারটা লিখেছে সে এখনো বেশি দূর যায়নি। এই নাম্বারে ফোন করো এক্ষুনি। দেখেছিস চুরি, সিআইডির লোকেদের বুদ্ধি হাওয়ার থেকেও জোরে ছোটে, যে কোনো জায়গা থেকেই সূত্র পেয়ে যায়। জয় সিআইডি, জয় হিন্দ। হ্যালো, হ্যাঁ কে বলছো? মশা। মশা? এটা আবার কেমন নাম? মশাই হলো আমার নাম। কন্টাক্ট নিয়ে এক একটা হাড় গুঁড়ো করে দেওয়ার। কার হাড় গুঁড়ো করতে হবে সেটা বলো। স্যার, এই ভাই তো হাড়গোড় ভাঙার টাকা নেন। ইন্টারেস্টিং। পঙ্কজ, একটা কাজ করো, এই মশার সঙ্গে একটা মিটিং ফিক্স করো। মশা ভাই, আমার শত্রুর হাড়গোড় ভাঙানোর আছে তোমাকে দিয়ে। বলো কোথায় আর কখন দেখা করব? দুপুর 2টোর সময় মাঠ হোটেলে দেখা করো। দুপুর 2টোর সময় মাঠ হোটেলের কাছে? মাড হোটেল? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, সন্ধেবেলা একবার ফোন করুন। ঠিক আছে। হ্যাঁ বলুন, আপনাদের কি ধরনের সার্ভিস লাগবে? এটা হলো গগনের ছবি, আপনি তো নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, কিছুদিন আগে উনি এখানে এসেছিলেন গোয়া টিকিট বুক করতে। কিন্তু আপনারা কেন এটা জানতে চাইছেন? সিআইডি, এই গগন কার সঙ্গে গোয়া যাচ্ছিল? ওর বউ শ্বেতার সাথে। শ্বেতা? কিন্তু গগনের স্ত্রী তো সৃষ্টি না? না স্যার, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এই দেখুন, মিস্টার গগন নিজে সিগনেচার করেছেন আর নামও দিয়েছেন। গগন শ্বেতা? স্যার, মিস্টার গগনের সাথে আমাদের প্রায় কথা হতো।
গোয়ার বুকিং এর ব্যাপারে। তারপরে হঠাৎই ওনার ফোন পুরো বন্ধ হয়ে গেল, জানি না কি হয়েছিল। স্যার এরা তো এমন অ্যাক্টিং করছে যেন একে অপরকে কেউই চেনে না। আমি ঠিক বুঝতে পারলাম না, সিআইডি মিস্টার গগনের প্রাইভেট লাইফ কেন জানতে চাইছে? আপনার বোঝার কোনো প্রয়োজন নেই, যা কিছু বোঝার সিআইডি ঠিক বুঝে গেছে। গগন আর শ্বেতা। স্যার ওই দেখুন, সে তার নিজের গাড়িতে চেপে চলে গেল। চলো দেখা যাক ম্যাডাম কোথায় চললেন। স্যার এই সেটা কোথায় যেতে পারে? সেটাও জানতে পেরে যাব। রাইট 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 নাও। দাঁড়াও দাঁড়াও। সে তার লোকটার সাথে দেখা করতে যাচ্ছে, দেখা যাক লোকটা কে। কিন্তু লোকটা কে মুখটা দেখা যাচ্ছে না। আরে এ তো গগন। ও একটা কথা তো একেবারে 100% খাঁটি স্যার, এই দুজন আমাদের মিথ্যে বলেছে। দুজনের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। আরে সেটা তো চলে যাচ্ছে। যেতে দাও যেতে দাও। আরে গগন, স্যার আপনারা এখানে? চলুন আপনাকে আমরা শ্বেতার বাড়িতে নিয়ে যাই। স্যার আমার একটু কাজ রয়েছে। চলুন চলুন অংশু, শ্বেতার বাড়ি যাবো আমরা। চলো। স্যার আপনারা এখানে? আরে ওই আসলে কিছু না, ফ্রেডির খুব খিদে পেয়েছিল, তাই সিঙ্গাড়া খেতে এসেছিলাম। আর তোমাকে দেখতে পেলাম, আর তার সঙ্গে শ্বেতা দেবীকেও। হ্যাঁ গগনবাবু, আমরা তো ভেবেছিলাম যে আপনারা দুজন একে অপরকে মোটেই চেনেন না, তাহলে কেন এত কথা কাটাকাটি? তার মানে আপনারা সবাই সবকিছু? হ্যাঁ সবকিছু জানতে পেরে গেছি। তোমার আর শ্বেতার মধ্যে কি সম্পর্ক রয়েছে? আমি আর শ্বেতা সবার প্রথমে শপিং মলে দেখা করি। আমাদের যখন প্রথম দেখা হয় সেদিন থেকেই দুজন দুজনকে ভালোবেসে ফেলি। ও স্যার, লাভ স্টোরি। তখন আমার স্ত্রী সৃষ্টির কথা মনে পড়লো, কিন্তু তখনই আমি ওকে বারণ করে দিলাম যে আমরা একে অপরের বন্ধু হয়ে সারা জীবন থাকি, এছাড়া আর কিছু নয়। কিন্তু সেটা এখনো তৈরি নয়, তাই তো? সেই জন্য সৃষ্টিকে মেরে দিয়েছে, তাই তো? সেটা মেরেছে কি মারেনি সেটা আমি জানি না, কিন্তু আমি কোনো দোষ করিনি। শ্বেতা এখানে তোমার সঙ্গে কি কারণে দেখা করতে এসেছিল? হ্যাঁ শ্বেতা বলছিল যে সৃষ্টি তো আর বেঁচে নেই, তাহলে আমরা দুজনে একে অপরকে বিয়ে করতে পারি, কিন্তু আমি না করে দিই। আমি বলি যে তুমি তোমার হাজব্যান্ড আর বাচ্চাদের উপর মন দাও, ব্যাস এই কথায় রাগ করে চলে যায়। আমি সত্যিই কিছু করিনি স্যার। সত্যি কি আর মিথ্যে কি সব জানতে পারা যাবে। চলো এসো, এক্ষুনি জানতে পারা যাবে তুমি কতটা সত্যি বলছিলে। শ্বেতা, দরজা খুলুন। নিখিল, আরে শ্বেতা, দিব্যা দেখো তো একটু। স্যার উনি তো মারা গেছেন। মারা গেছে? অফিসার, শ্বেতা? হ্যাঁ, এক মিনিট। শ্বেতার কি হয়েছে? নিজেকে সামলান আপনি। অ্যাকচুয়ালি শ্বেতা আর বেঁচে নেই। স্যার আমার শ্বেতার কিচ্ছু হতে পারে না, শ্বেতা আমাকে ছেড়ে যেতে পারে না স্যার। প্লিজ 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 শান্ত হন, নিজেকে একটু সামলান আপনি। শ্বেতা, শ্বেতা। আচ্ছা এটা কি? ওর ঠোঁট তো নীল হয়ে গেছে, পয়জন থেকে হয়েছে। স্যার এখানে আশেপাশে থেকেও ছিল না, আবার এমন তো নয় যে শ্বেতা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। শ্বেতা আত্মহত্যা কেন করবে স্যার? এটা এক্ষুনি জানতে পারা যাবে। ফ্রেডি, নিখিল, বাড়িটাকে ভালো করে তল্লাশি করো, দেখো এই বিষের বোতল পাওয়া যায় কিনা। তো মিস্টার গগন, এবার আপনি কি বলবেন?
স্যার সবকিছু এই করেছে। প্রথমে ওর স্ত্রীকে মেরেছে, তারপর আমার শ্বেতাকে মেরেছে স্যার। আমি কাউকে মারিনি। যখন আপনার স্ত্রী মারা যায় তখন আমি সিআইডির লোকেদের সাথে ছিলাম, ওনাদের জিজ্ঞেস করে দেখুন। স্যার বিষের কোনো শিশি তো চোখে পড়লো না। স্যার চারিদিকে খুঁজলাম কিন্তু এমন কোনো জিনিস পেলাম না স্যার। যখন শ্বেতা তোমার সঙ্গে বাজারে দেখা করতে গিয়েছিল তখন তুমি কিছু করনি তো? স্যার শ্বেতা ওর সাথে দেখা করতে গেছিল। কখন স্যার? এক্ষুনি আধ ঘন্টা আগে বাজারে। এ আমাদের এটা বলেছে যে শ্বেতা একে ভালোবাসতো আর আপনাকে ছেড়ে ওকে বিয়ে করতে চাইছিল। ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে স্যার। স্যার শ্বেতা আমাকে ভালোবাসতো স্যার। ও ওর স্ত্রীকে খুন করেছে, তারপর শ্বেতার ওপর খুনের দায় চাপিয়েছে স্যার। মিথ্যে মিথ্যে বলছে স্যার। বল আমার কুষা নেয়া কোথায়, বল। দেখুন, আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আপনি যেমন আপনার স্ত্রীকে হারিয়েছেন তেমনি আমিও আমার স্ত্রীকে হারিয়েছি। কেসটা তো একেবারে সবকিছু গুলিয়ে দিচ্ছে। হতে পারে সেটা স্লো পয়জন খেয়েছিল এই গগনের সঙ্গে দেখা করার আগেই। একটা কাজ করো, বডিকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও আর বাড়িটাকে ভালো করে তল্লাশি করতে হবে। ইয়া ইটস ওয়ান্ডারফুল। আরে খুব ভালো লাগছে তো তোমাকে। ও আচ্ছা, তাই বুঝি? মজা করার অভ্যাস তোমার এখনো যায়নি? হ্যাঁ কি সন্ধ্যেবেলা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বলো কোথায় দেখা করবো? স্যার কার সাথে দেখা করার কথা হচ্ছে আমাদেরকেও বলুন। শোনো, আমি তোমাকে পরে ফোন করছি, এখন একটু ডিস্টারবেন্স এসে গেছে। ইয়া, তোমরা এসে গেছো? সেটাকে বিষ কখন খাওয়ানো হয়েছে? 2-3 ঘন্টা আগে। মানে ওর গগনের সাথে দেখা করার আগে? বস, একটা খুশির খবর আছে। কি? ক্রাইম স্পটে এত বেশি রক্ত দেখার পর আমার মনে হলো যে বাচ্চাদের কোনো ক্ষতি হলো নাকি, কিন্তু থ্যাংক গড আমার আন্দাজ ভুল ছিল। আসলে ওই রক্তটা ডাইলুটেড। ডাইলুটেড? ডাইলুটেড মানে? মানেটা এই বস, এই রক্তের মধ্যে একটা কেমিক্যাল মেশানো হয়েছে, না হলে রক্তের আসল মাত্রা খুব কম। রক্তের মাত্রা কম ছিল? মানে বাচ্চাগুলো সুস্থ সবলই আছে? থ্যাংক গড। বস, রক্তের মাত্রা এতই কম ছিল যে একজন লোকের রক্ত পরীক্ষার জন্য যতটা নেওয়া হয়, ব্যাস ওইটুকুই ছিল? ব্যাস। তাহলে হয়তো বাচ্চাদের ব্লাড টেস্ট করেছিল কিছুদিন আগে, আর ব্লাড টেস্ট করার সময় যে রক্ত বের করা হয়েছিল সেটাই খুনি চুরি করেছিল। হতে পারে। সচিন, বিশালকে ফোন করে জেনে নাও। স্যার। হ্যালো, হ্যাঁ বিশাল। আচ্ছা এটা বলুন যে রিসেন্টলি কি আপনি আপনার ছেলে মেয়ের ব্লাড টেস্ট করিয়েছিলেন? 3 দিন আগে? আচ্ছা কোথায় হয়েছিল? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, বিশালের ছেলে মেয়ের তো ব্লাড টেস্ট হয়েছিল, জেনারেল চেক আপ, কিন্তু ও এটা জানে না যে কোথায়, কারণ বাচ্চাদের নিয়ে শ্বেতা গিয়েছিল। বস, আর একটা খবর। কি? বিশালের একটা বাচ্চার অ্যালার্জির প্রবলেম আছে, এই জন্য ওর সেলেনারো ফ্লেম নামের একটা ওষুধের রোজ দরকার হয়। সেলেনারো ফ্লেম? সেলেনারো ফ্লেম? খুনিরা ব্লাড টেস্ট করার ব্লাড স্যাম্পল চুরি করে এই কাজটা করেছে। তার মানে ওরা বাচ্চার কোনো ক্ষতি করতে চায়নি। কিন্তু এই সেলেনারো ফ্লেম ওষুধ কেনার জন্য ওদের কোনো মেডিকেল শপেই যাওয়ার কথা। স্যার ঘরের প্রত্যেকটা কোণাতে স্প্রে করেছে, বিষের ব্যাপারে কিছু জানতে পারলাম না। বিষ এখানেই আছে নিখিল, এখানেই আছে, এখানেই কোথাও আছে, শুধু আমাদের চোখে পড়ছে না। একটু ভাবো তো, বিষ কিভাবে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে? খাবার যে কোনো জিনিসের মাধ্যমে। চেক করেছো? হ্যাঁ স্যার, পুরো কিচেনে স্প্রে করে দেখেছি, কোথাও কিছু পাইনি। আর আর কি উপায় হতে পারে? বিষ লাগিয়ে কোনো সূচ যদি কারো শরীরে ঢোকানো হয় সেভাবেও তো হতে পারে। কিন্তু ফরেন্সিক থেকে জানতে পারা গেছে যে সে তার শরীরে ইনজেকশন বা পিনের কোনো চিহ্ন নেই, তার মানে এইভাবেও শরীরে বিষ ঢোকেনি। আর কিভাবে প্রবেশ করতে পারে? কোনো বিষাক্ত জিনিস ছোঁয়ার ফলে, স্কিনের মাধ্যমে। কারেক্ট,
স্কিনের মাধ্যমে। এমন কোনো জিনিসকে যদি ছুঁয়ে থাকে যাতে বিষ রয়েছে, তাহলে শরীরের মধ্যে বিষ প্রবেশ করতে পারে। এমন জিনিস কি হতে পারে? রোজকার জিনিস যা সে তার রেগুলার হাত দিত। বই, ফোন বা 1 মিনিট। চেকবুক। আজকের ডেটে 7টা চেক কাটা হয়েছে। এতে স্প্রে করো। ও, বিষ তাহলে এই চেকবুকে ছিল। অংশু, বিশালকে ডাকো এক্ষুনি। স্যার। চেকবুকের পাতা উল্টানোর জন্য সে তা আঙুল জিভে লাগিয়েছিল, আর চেকবুকে থাকা বিষ ওর শরীরে প্রবেশ করে। স্যার। বিশাল, এই চেকবুকে বিষ আছে। কবে ইস্যু করা হয়েছিল এই চেকবুক? স্যার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে স্যার। ফ্রেডি, ইউডি ব্যাংকে জিজ্ঞেস করো তো এই সিরিজের চেকবুক ওরা কবে ইস্যু করেছিল। আজকে 7টা চেক কাটা হয়েছে এই চেকবুক থেকে। এই চেকগুলো কাদের নামে ইস্যু হয়েছে? স্যার আমি জানি না স্যার, আমি সই করিনি, শ্বেতা সই করেছিল। শ্বেতা? স্যার আমরা একটা ছোট্ট কোম্পানি খুলেছিলাম, ওখানকার সমস্ত পেমেন্ট শ্বেতাই চেকবুক থেকে করতো। স্যার, ব্যাংকের লোক তো বলছেন যে ওনারা এই সিরিজের চেকবুক এখনো পর্যন্ত ইস্যুই করেননি। এই চেকবুকটা আসলে নকল। চেকবুক নকল? তাহলে এই নকল চেকবুক আপনার বাড়িতে কি করে এলো? স্যার আমি জানি না। তার মানে আশেপাশের কারো কাজ এটা। এমন কোনো লোক যার দৃষ্টি আপনার প্রতিটি পদক্ষেপে। হ্যাঁ সচিন? ওকে, তাহলে এই গুন্ডার ব্যাপারে জানতে পারা গেছে, যাকে জেঠালালের প্রতিবেশী সুপারি দিয়েছিল। আচ্ছা টাকা এই এখান থেকে ফট। এই এখান থেকে সরে যা। আমার জায়গার অক্সিজেন কেন তোরা ব্লক করছিস? আবে, তোকে কিন্তু এখন হসপিটালে যেতে হবে। আমরা তোর হাড়গুলো ভাঙতে এসেছি। তোরা তোরা মশা ভাইয়ের হাড় ভাঙতে এসেছিস, যে পৃথিবীর সবার হাড় গোড় ভাঙে। আরে চল, অনেক হয়ে গেছে তোর বকবক। আরে আরে আমাকে ছেড়ে দাও। এই আরে আমাকে নামিয়ে দাও। আরে তোমাকে কি ক্ষতি করেছি? আরে আমরা তো সুপারি নিয়েছি তোর 6খানা হাড় ভাঙবো বলে। কে দিয়েছে? জেঠালাল। জেঠালাল? আর তুইও তো জেঠার 5খানা হাড় ভাঙবার জন্য সুপারি নিয়েছিলি। 5টা নয়, 6টা। তোমরা আবার কে? ইন্টারনেটের গুন্ডা নাকি? সিআইডি। গুড জব। থ্যাংক ইউ স্যার। খুব ভালো কাজ করেছো তোমরা দুজন। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তোকে এমনিতে কি করে ছেড়ে দেবো? এখনো শিক্ষা দেওয়া বাকি আছে। বেটা মশা, তোকে টিপে আমি পিঁপড়ে বানিয়ে দেবো। আর হ্যাঁ, তোমার বিরুদ্ধে আমি তুফান এক্সপ্রেসে এমন আর্টিকেল ছাপবো না গোটা দুনিয়া কেঁপে যাবে। ওরা তোমার সঙ্গে এসব কিছু করার আগে ঝট করে বলে ফেলে যে জেঠালালের সুপুরি তোমাকে কে দিয়েছিল। আগে আমাকে নিচে তো নামাও। যতক্ষণ না বলবি ততক্ষণ হাওয়া এরকমই ঝুলবি। স্যার, আমি ওই লোকটাকে চিনি না স্যার। ওই লোকটা বললো যে জেঠালালের দোকানে যাও, আর স্যার ও ওখানেই আসবে। জেঠালালের দোকান? এক্সকিউজ মি, আপনার কাছে সিলিনারো ফ্লেম নামে কোনো ওষুধ আছে? হ্যাঁ সেটা তো আছে, কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া সেটা দিতে পারবো না। তাছাড়া আমরা ওই ওষুধটা নিতে আসিনি। ওষুধটার ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। সিআইডি অফিসার আমরা। আচ্ছা হ্যাঁ বলুন, কি জানতে চান? এই ওষুধটা তো বিশেষ ধরনের, তো ওষুধটা তো খুব কম লোক কেনে, তাই না? আগে হ্যাঁ, আসলে প্রত্যেকটা কাস্টমার এই ওষুধটা কেনেন না। তাহলে তো এই ওষুধটার সাপ্লাইও কম হয়। আগে হ্যাঁ। আচ্ছা একটা কথা বলুন, এর মধ্যে কেউ এসেছিল এই ওষুধটা কিনতে?
আজ সকালেই একজন কিনতে এসেছিলেন এই ওষুধটা। আপনার কি তার মুখটা মনে আছে? হ্যাঁ, একদম মনে আছে। আর হ্যাঁ, ওই কাস্টমার আবার ফিরে আসবেন, কারণ সকালে এটা ছিল না আমাদের কাছে। আবার আসবে? আগে হ্যাঁ, কটার সময়? কিছুক্ষণের মধ্যে। দাদা আমাকে সিলেনার ও ফ্লেম দেবেন তো একটা, একটু তাড়াতাড়ি করবেন, আমার দেরি হয়ে যাচ্ছে। খুব তাড়া আছে আপনার দেখছি। আরে আপনি সকালে তো অন্য কেউ আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। একদম ঠিক ধরেছেন আপনি। কি ব্যাপার গগন বাবু, আপনার কি শরীর খারাপ? আপনি হঠাৎ মেডিসিনের দোকানে? হ্যাঁ স্যার, একদমই ঠিক আছে, মাথার যন্ত্রণা, তাই ওষুধ। মাথার যন্ত্রণার জন্য সিলিন্ডার ফ্লেম? বাচ্চারা কোথায়? এক্ষুনি নিয়ে যাচ্ছি স্যার। চল। আসুন স্যার। তোমরা দুজন নেহা আর অঙ্কুশ না? হ্যাঁ আঙ্কেল, তুমি কি করে জানলে? কারণ আমরা সিআইডি আঙ্কেল, সিআইডি আঙ্কেলরা সব জানে। আমিও বড় হয়ে সিআইডি হব। এটা তো দারুণ খবর, নিশ্চয়ই হবে তুমি। আচ্ছা শোনো, এটা বলো যে তোমাদের দুজনের মধ্যে চকলেট কে খাবে? আমিও। এই এই হলো চকলেট, এটা তোমার জন্যে আর এটা তোমার জন্যে। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা তোমরা একটা কথা বলো, এই আঙ্কেল তোমাদের এখানে নিয়ে এসেছিল এই বাড়িতে? কুশ, নেহা, বাবা। বাবা। বাবা তোরা ঠিক আছিস তো? বাবা, আমরা একদম ঠিক আছি, কিন্তু মা কোথায়? আমরা মায়ের কাছে যাব। হ্যাঁ মা। বাবা তোদের দুজনকে এখানে কে নিয়ে এসেছে? সিআইডি থাকতে এটা কি করে হতে পারে? সন্তানদের বাবা তাদের ছেড়ে দূরে থাকবে? শ্রেয়া, বাচ্চাদের নিয়ে যাও একটু। সব চলো বাচ্চারা, ভেতরে যাই আমরা। চলো চলো। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। সেটা চলে যাওয়ার পর আমাকে এদেরকে নিয়েই বেঁচে থাকতে হবে স্যার। আপনার এই উপকার কখনো ভুলবো না স্যার। আমি জানি তুমি এই উপকার কোনোদিনও ভুলতে পারবে না, কারণ এই উপকারের অনেক বড় মূল্য চোকাতে হবে তোমাকে। তার মানে? বিক্রম, গগন এখানে? স্যার পরিষ্কার করে বলুন কি হয়েছে। বন্ধ করো এই নাটক। তোমার সমস্ত সত্যি আমরা জানতে পেরে গেছি। এই আঙ্কেল কি তোমাদের এখানে নিয়ে এসেছিল? হ্যাঁ। ঠিক আছে সোনা, আমরা তোমাদের বাবার কাছে নিয়ে যাচ্ছি, চলো। না আঙ্কেল, আমরা যাব না, আমরা এখানেই থাকবো। আরে তোমরা বাড়ি যাবে না, এখানেই থাকবে? না, যতক্ষণ না আমাদের বাবা বলবে ততক্ষণ এখানেই থাকবো। এই কথাটা তোমাদের বাবা বলেছে? হ্যাঁ, বাবা রোজ এখানে দেখা করতে আসে। আচ্ছা, তোমার বাচ্চাদের কেন অপহরণ করেছো আর কেন মেরেছো নিজের স্ত্রীকে? কারণ আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছিলাম। বিরক্ত হয়ে গেছিলাম ওর উপর, আমি ওর ব্যবহারে, ওর কথাবার্তায় আর ওর অশান্তিতে। কিন্তু ও আমায় ডিভোর্স দিতে চাইছিল না। এই জন্য আমি একটা প্ল্যান করেছিলাম। এই জন্য একটা মেয়ের দরকার ছিল যার কেউ কোথাও নেই। আর সে হলো সৃষ্টি। হ্যাঁ স্যার, প্রথমে আমি সৃষ্টিকে টাকার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসি, আর তারপর গগনকে শ্বেতার সাথে প্রেমের নাটক করতে বলি, যাতে সবার মনে হয় যে সৃষ্টির মৃত্যুর জন্য শ্বেতা দায়ী। আর শ্বেতার খুন এমন ভাবে করেছো যাতে সেটা আত্মহত্যা মনে হয়। হ্যাঁ স্যার, কিন্তু তার আগে আপনি আমার প্ল্যান নষ্ট করে দিয়েছিলেন। যদি শ্বেতার সাথে গগনের কোনো সম্পর্ক নাই থাকে, তাহলে শ্বেতা গগনের সাথে দেখা করতে কেন গেল? কারণ আমি ওকে ফোন করে ওখানে যেতে বলেছিলাম, যাতে ওকে বলতে পারি বিশালী নিজেই ওই বাচ্চাদের কিডন্যাপ করেছে। আমি জানতাম যে আপনারা ফলো করতে করতে ওখানে যাবেন আর আমার বলা মিথ্যে গল্পটা বিশ্বাস করে নেবেন। এত লম্বা প্ল্যান করার আগে একবারও ভাবলে না তুমি ধরা পড়লে তোমার বাচ্চাদের কি হবে? কার ভরসায় ওরা বড় হবে? ওই অবোধ শিশু দুটোর মাকে তুমি কেড়ে নিয়েছো। আমায় ক্ষমা করুন স্যার, আমায় ক্ষমা করুন। আমি এসব এই জন্য করেছিলাম যাতে শ্বেতা মারা যাওয়ার পর আমি বাচ্চাদের সাথে শান্তিতে থাকতে পারি। শান্তি এবার তুমি জেলের মধ্যে বসে খুঁজতে থাকো, যতক্ষণ না ফাঁসির অর্ডার আসছে।
তেরি, ছোটি কি করছিস? আরে জেঠালালকে ফোন করে তো বলে দি যে আমাদের প্ল্যানটা কি। এখন জেঠালালকে ফোন করিস না ভাই, আমরা সিআইডি লোকেদের সঙ্গে আছি, আমাদের ওদের প্ল্যানকে ফলো করতে হবে। হ্যাঁ, আর জেঠালালকে আমরা কিছুতেই কিছু হতে দেবো না। আমরা আছি। আচ্ছা টায়ারে হাওয়া দিচ্ছে না টায়ার পাংচার করছে? চড়ি একটা কথা মনে রাখিস, হ্যাঁ। আমরা সিআইডির লোকেদের সঙ্গে আছি। ইয়েস। আর যারা সিআইডির জন্য কাজ করে তারা সব সময় হুঁশিয়ার থাকে, ওদের প্রচুর বুদ্ধি ধরতে হয়, কেননা শিকার যে কোনো জায়গা থেকে যখন খুশি আসতে পারে। আর যখনই শিকারকে দেখতে পাবি ওর গলাটা ধরে নিবি। আরে পাপ্পু, আমরা কি শিকার করতে এসেছি? শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ, আর তুই জেলে চলে যাবি। আরে ভাই, এসব তুই কি যাতা বলছিস? বুঝে গেছি। অ্যালার্ট! সিআইডি হুঁশিয়ার একদম। আরে এখনো পর্যন্ত আসে। ইশারাতে বল না ওদের। হ্যাঁ, হুঁশিয়ার ইশারাতে। আরে এই লোকগুলো আমার দিকে কেন আসছে? আরে সিআইডি লোকেরাও আছে। এই লোকগুলো এদিক থেকে, সিআইডি লোকরা এদিক থেকে। ওদিকে কি দেখছো? চলো। আমার সাথে বেইমানি করলি মশা, আমি তোকে ছাড়বো না। আরে ওইদিকে গেছি। আরে না না, এদিকে গেছে। সরি, তুই ওইদিকে যা, আমি এদিকে যাচ্ছি। আরে এই পাপ্পু, তুই অ্যালার্ট আছিস তো? হ্যাঁ, আমি একদম অ্যালার্ট আছি। আচ্ছা 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 আচ্ছা। আরে কোথায় গেল? ধরেছি ধরেছি ধরেছি, ছাড়ো না। আমি তোকে ছাড়বো না। সরি, ছাড়বি না ওকে। এত পালাচ্ছ কেন? কোনো অপরাধীর পায়ে এত দম নেই যে সিআইডির হাত থেকে তারা পালাতে পারে। এবার বলো। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ওয়ে, কিন্তু তুই জেঠালালের ক্ষতি করতে চাইছিলি কেন? আর সত্যি সত্যি বলবি, তা না হলে 5টা আর 6টা হাড়ের কন্ট্রাক্ট ভুলে যা। তা না হলে তোর শরীরের যতগুলো হাড় আছে না, তার খিচুড়ি বানিয়ে তোকে খাইয়ে দেবো আমি। চড়ি, আমার হাড়গুলো গেল রে। সরি ভাই। আরে স্যার, জেঠালাল একজন বিল্ডার, আর আমি ওনার ফ্ল্যাটে একটা রুম নিয়েছি, আর না তো উনি আমাকে রুম দিচ্ছেন, আর আমি যে অ্যাডভান্সের টাকা দিয়েছি সেটাও উনি খেয়ে ফেলেছেন। দেখুন, আপনাদের কিছু একটা ভুল হচ্ছে, সত্যি বলছি, কিছু একটা ভুল হচ্ছে। আমি খুব সোজা সরল সাধারণ একজন ব্যবসায়ী। গাডা ইলেকট্রনিক্স নামে আমার একটা দোকান আছে, যেখানে টিভি, মোবাইল, ফ্রিজ এইসব আমি বিক্রি করি। আমি খুব সৎভাবে ব্যবসা করি, এইসব উল্টোপাল্টা কাজ আমি করি না। জেঠাদা বিল্ডার? জেঠালাল বিল্ডার কবে থেকে হয়ে গেল ভাই? আমি তো সেটাই জিজ্ঞেস করলাম। চড়ি, জেঠালালে তো ইলেকট্রনিকের দোকান আছে নিজের। এবার সত্যি বলো। না স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আর যদি আপনারা আমাকে বিশ্বাস না করেন, তাহলে আমার বন্ধু অঙ্কুশকে জিজ্ঞেস করে নিন। ওই আমাকে বলেছিল যে জেঠালাল একজন বিল্ডার।
অঙ্কুশ কোথায় পাওয়া যাবে এই অঙ্কুশকে? কোন বাড়িটা? এটাই তো স্যার, এই বাড়িটাই। এইটা? হ্যাঁ। আরে আজকে কি হোলি নাকি যে আমরা হোলি খেলতে এসেছি? আরে আর কি হচ্ছে নাকি? ওই আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? ধরো ওকে। হে ভগবান, এই সিআইডির লোকগুলো একদিনে কত দৌড়ায় বলতো? ওই পাপ্পু, এদের যে ফুসফুস হয় না সেগুলো সুপারম্যানের হয়। হ্যাঁ মানে? তো চল সিআইডি হয়ে যা, চল 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 চল। বেটা, বৃষ্টির নাম গন্ধ নেই আর তুই জল নষ্ট করছিস। সিআইডির হাত থেকে পালিয়ে যাবি তুই? ওই মেরে তোর হাড় গুঁড়ো গুঁড়ো করে দেবো। কিন্তু আমি করেছিটা কি? সেটা তো এবার সিআইডি ব্যুরোতে গিয়ে জানতে পারবি যে আসলে কি করেছিস তুই। চল চল ওই চল পাপ্পু। স্যার, স্যার আমি মিথ্যে কেন বলেছো একে? স্যার নিজেকে বাঁচানোর জন্য। সত্যি করে বল পুরো ব্যাপারটা। স্যার ওই আমি এনাকে ঠকিয়েছি আর নিজেকে বাঁচানোর জন্য জেঠালালের ওপর দোষ চাপিয়েছি। সরি, এটার মানে হলো জেঠালালদা সম্পূর্ণ নির্দোষ। এ পাপ্পু, আরে ভগবানের কৃপায় আমি তো আগে থেকেই জানতাম আর সিআইডির পরিশ্রমের ওপরও বিশ্বাস ছিল যে আমাদের জেঠালাল নির্দোষ প্রমাণিত হবেই হবে। আয় ভাই গলায় আয়, বললে বললে। আস্তে আস্তে অফিস তো সরি সরি। তোমার কৃতকর্মের ফল তো তুমি নিশ্চয়ই ভোগ করবে পঙ্কজ। চল স্যার, আমি এখন যেতে পারি? ঠিক আছে, এখন আপনি যেতে পারেন, কিন্তু এরপর থেকে যদি আপনি কাউকে পান সুপারি আর জর্দা দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না, বুঝেছেন? ঠিক আছে স্যার, নমস্কার স্যার। দয়া বোনকে একটা ফোন করি। তাড়াতাড়ি করুন স্যার, তাড়াতাড়ি করুন, আমি খুব খুশি হয়ে যাবে। হ্যালো দয়া বোন, আমি এসিপি প্রদ্যুমান সিআইডি থেকে বলছি। ইয়েস স্যার। হ্যাঁ খুব ভালো খবর আছে আপনার জন্য। আপনার স্বামী জেঠাবাবু সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ আমি তো আগে থেকেই জানতাম টপ্পুর বাবা কোনো খারাপ কাজ করতেই পারেন না। হ্যাঁ সিআইডি দাদা, এই আনন্দের মুহূর্তে আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে চলে আসুন না। আপনার পছন্দ মতন সবকিছু বানাবো, খাকলা ঢোকলা ফাফড়া, আপনি যা বলবেন সেটাই। খুব আনন্দ হবে। থ্যাংক ইউ দয়া বোন। ওকে স্যার, আমাদের যে দয়াবতী না, উনি একদম সাক্ষাৎ অন্নপূর্ণা মা। একদম তাই। সবার এত খেয়াল রাখেন। খুব খেয়াল রাখে, যেমন আপনারা সিআইডি অফিসাররা পুরো ভারতের খেয়াল রাখেন। আচ্ছা সিআইডি স্যার, আপনাদের সবার অটোগ্রাফ পাওয়া যাবে? আসলে স্যার আমরা দুজনেই আপনাদের খুব বড় ফ্যান হয়ে গেছি। বাই গড স্যার। আরে সরি ভাই, যেইভাবে আপনারাও এই কেসটায় সাহস এবং বুদ্ধি দিয়ে কাজ করেছেন, আমরাও তো আপনাদের ফ্যান হয়ে গেছি। ও মাই গড, পাপ্পু শুনলি কি বললেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি বলছি স্যার, যদি আপনারা না থাকতেন না তাহলে অঙ্কুশকে কোনোদিনই ধরা যেত না। যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তো আমি আমার আন্তর্জাতিক খবরের কাগজ তুফান এক্সপ্রেসে আপনাদের সবার ব্যাপারে একটা জবরদস্ত ইন্টারভিউ ছাড়তে চাই। যা বলেছিস পাপ্পু, সাবাস। দেখুন, এটা আমাদের কর্তব্য। এই দেশের প্রত্যেক নাগরিককে রক্ষা করা আমাদের ডিউটি। কি কথা বলে দিলেন স্যার। আরে কি দারুণ ব্যাপার। আমি বলি কি, যত দেশে সিআইডি আছে না সব আমাদের দেশের সিআইডির মতোই হওয়া উচিত। জয় হিন্দ। আর আমরাও বলি প্রত্যেক নাগরিকের যেন আপনাদের মতো দায়িত্ববোধ থাকে। ও সিআইডি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে দাদারা, আপনারা তো মন জিতে নিয়েছেন। আরে আসুন আসুন আমার গলায় আসুন। আরে মন খুশি হয়ে গেছে। আরে বললে 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 বললে